দর্শক আমন্ত্রণ, দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ, দুপক্ষের বেশ কয়েকজন আহত। ছাত্র জনতার স্বপ্ন পূরণে সরকার বদ্ধপরিকর, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। দেশের দক্ষিণ পূর্ব উত্তর পূর্বাঞ্চলে পানি কমছে ধীরগতিতে, বন্যার্তদের মাঝে চলছে ত্রাণ কার্যক্রম। এবারে পুরো আয়োজনে যাচ্ছি দর্শক। রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। রাত ৯টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াও চলে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে সেখানে সেনা সদস্যরা যান। সচিবালয়ে আনসারের একদল সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককেই আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় এলাকায় রয়েছেন সহকর্মী মেহেদি হাসান, তিনি যোগ দিচ্ছেন। মেহেদি, সচিবালয় এলাকার এখনকার পরিস্থিতি কেমন? দুপক্ষের সংঘর্ষ কি থেমেছে কিনা? রুবায়েত, দুই পক্ষের সংঘর্ষ থেমেছে প্রায় 10টা 10-এর আশেপাশে সময়ে, এবং এখন এই মুহূর্তে সচিবালয়ের সামনের অবস্থা পুরোপুরি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে বলা যায়। এবং শিক্ষার্থীদের শুধু নয়, এখানে কিন্তু সেনাবাহিনীও আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রেখেছে। এবং এখন ঠিক এই মুহূর্তে আসলে এই সচিবালয়ের ভেতরে যারা আটকে পড়েছিলেন বা যাদেরকে আটক করে রাখা হয়েছিল, আনসাররা যাদেরকে এখানে অবরুদ্ধ করে রেখেছিলেন, তারা কিন্তু এখন সেনাবাহিনীর মানে প্রোটোকলে আসলে এখান থেকে তারা বের হচ্ছেন। এবং ঘটনা শুরু থেকে যদি একটু জানাই, আমি পল্টন মোড় থেকে এই হাইকোর্টের গেট দিয়ে হচ্ছে সচিবালয়ের দিকে আসছিলাম। তো আমরা কিন্তু আনসারদেরকে সচিবালয়ের এই গেটগুলোতে আসলে অবস্থান করতে দেখেছি। এবং প্রেস ক্লাবের এই সাইডের যে জায়গাটা, এখানেও কিন্তু আনসারদের শক্ত অবস্থান ছিল। এবং সন্ধ্যা থেকে আসলে এই উপদেষ্টা সহ দুইজন প্রধান সমন্বয়ক সহ সচিবালয়ের কর্মকর্তারা যে এখানে আনসারদের তথা আনসাররা যে তাদেরকে আটক করে রেখেছিল, এই ঘটনা আসলে ছড়িয়ে যাওয়ার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে। এবং তারা ঠিক 9টা 20-এর দিকে আসলে এই হাইকোর্টের যে গেট রয়েছে, হাইকোর্টের মোড়, ওই মোড় থেকে আসলে এই সচিবালয়ের দিকে তারা সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসে। এবং তারা সচিবালয়ের ঠিক দক্ষিণ গেটে পৌঁছানোর সাথে সাথে কিন্তু আসলে একটি সংঘর্ষে রূপ নেয়। এবং এই সংঘর্ষের শুরুতেই কিন্তু আসলে শিক্ষার্থীরা বেশ আহত হয়েছেন। এবং আনসাররা যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু সংঘবদ্ধভাবে অনেকেই ছিলেন, 20-25 জন মতো ছিলেন। শিক্ষার্থীরা যখন এই গেটের দিকে আসে, তখন কিন্তু আনসাররা তাদের থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে 5-6 জনকে তাদের এই 20-25 জনের সংবদ্ধতার ভেতর নিয়ে আসলে প্রচণ্ড মারধর করে। তারা তাদের হাতে থাকা লাঠি, কোমরের বেল্ট খুলে তাদেরকে আহত করে। এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা আসলে ক্ষেপে ওঠে এবং তারাও আসলে আনসারদের উপর চড়া হয়। এবং এরপর থেকেই আসলে টানা প্রায় আধা ঘন্টা মতো ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে, লাঠি সোটা চার্জ সহ এখানে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন আসলে যে সচিবালয়ের গেট থেকে একে একে সব গাড়ি বের হচ্ছে। মানে ভেতরে যারা ছিলেন তাদেরকে কিন্তু সেনাবাহিনী প্রোটোকল দিয়ে আসলে এই সচিবালয় থেকে বের করছেন। এবং আনসারদের ডিজির গাড়ি এটি, এবং আনসারদের ডিজির গাড়িকে লক্ষ্য করে এই শিক্ষার্থীরা যে এতটাই ক্ষিপ্ত হয়ে আছেন, তারা কিন্তু এই ডিজির গাড়ির উপরে আসলে লাঠিসোঁটা ছুঁড়ে মারছেন। এবং এই এখনকার পরিস্থিতি আসলে এখানে অনেকটা নিয়ন্ত্রণে। এবং এখানে কিছুক্ষণ আগে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এই সচিবালয়ের গেটের বাইরে এসে শিক্ষার্থীদের শান্ত করার জন্য তারা বক্তব্য রাখেন। এখানে কিন্তু আনসার বাহিনীরা শিক্ষার্থীদের তোপের মুখে আসলে পালিয়ে যায়। এবং তারা পালিয়ে যাওয়ার পরেই আসলে এই
সেনাবাহিনী দক্ষিণ গেট থেকে আসলে শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের গেটের দিকে এগিয়ে যায় এবং সচিবালয়ে প্রবেশ করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে একে একে ভেতর থেকে সবাইকে বের করা শুরু করেছে এবং এই বাইরে যে উত্তেজনাপূর্ণ একটি পরিস্থিতি, এই পরিস্থিতি শান্ত করার জন্য নাহিদ ইসলাম নিজে বাইরে এসে তার যে বন্ধুরা, ভাইরা, তার যে সহপাঠীরা এখানে এসেছেন তাদেরকে এখান থেকে মুক্ত করার জন্য যে তারা অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান। এবং দর্শক, এই সহকর্মী জানাচ্ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের যে সংঘর্ষ, তার খবর, সেই সংঘর্ষটি গেল প্রায় 1 ঘন্টা আগে থেমেছে এবং সমন্বয়করা কথা বলেছেন গণমাধ্যমে, সবাইকে শান্ত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন সরকারের কাছে প্রতিদিনই নানা দাবিতে সড়কে অবস্থান করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা বলছেন বিগত দিনের দুঃশাসনের কারণে তারা বঞ্চিত ছিলেন। সরকার বলছে দাবিগুলো যাচাই বাছাই দ্রুতই কমিটি গঠন করা হবে। এক দফা দাবি চাকরি জাতীয়করণ। দাবি পূরণে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন আনসার সদস্যরা। পরে সচিবালয়ের প্রধান ফটকেও অবস্থান নেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে আনসার সদস্যদের এই কর্মসূচি। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনমুখী সড়ক অবরোধ করেন মাদ্রাসার শিক্ষকরা। তাদেরও দাবি চাকরি জাতীয়করণ। প্রধান উপদেষ্টার কাছে দাবি হচ্ছে আমাদের মাদ্রাসা জাতীয়করণ। আমরা বিগত সরকারের আমলে দীর্ঘদিন যাবত আমরা রাস্তাঘাটে ছিলাম, আমাদের বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা দেয়নি। সরকার 15 দিন এসেছে, আপনি তাকে 15 দিনের সরকার বলতে পারেন না। রমনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে অবস্থান নেন উপজেলা ভাইস চেয়ারম্যানরা। তাদের দাবি স্বপদে পুনর্বহাল। এর আগেই সরকার জানিয়েছে আন্দোলন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তবে নতুন সরকার তা কাঠামোর মধ্য থেকে সমাধানের চেষ্টা করবে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন। আমাদের একটি কমিটি হবে, একটি সুষ্ঠু উপায়ে যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদের দাবিগুলো শুনতে পারি এবং সমাধান করতে পারি, সেদিকে যাওয়া হচ্ছে। নানা জায়গায় খণ্ড খণ্ড আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সবাইকেই ধৈর্য ধরে নতুন বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ঠিক করবে এদেশের জনগণ। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রবিবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। আইন শৃঙ্খলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের নানা ক্ষেত্রে স্বৈরাচারী সরকারের শোষণ ও ভঙ্গুর চিত্র তুলে ধরে সংস্কারের উদ্যোগের কথা জানান তিনি। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি, ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। তাই জিম্মি করে দাবি আদায় না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। গুম খুনের সঙ্গে জড়িত সকলের তালিকা তৈরি করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে।
এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তিনি জানান, উপদেষ্টারা দ্রুততম সময়ে তাদের সম্পদের তথ্য প্রকাশ করবেন। এরপর সরকারি কর্মকর্তাদের জন্য তা বাধ্যতামূলক করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা উপদ্রুত এলাকায় পানি কমছে অত্যন্ত ধীর গতিতে। এতে এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। এদিকে 6 ঘন্টা পানি ছাড়ার পর কাপ্তাই বাঁধের 16টি জলকপাট বন্ধ করেছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কুমিল্লায় চান্দিনা, হোমনা ও মেঘনা বাদে বাকি 14টি উপজেলা তলিয়ে আছে বন্যার পানিতে। জেলার 724টি আশ্রয় কেন্দ্রে 55,000 বানভাসী আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে 1,800 মেট্রিক টন চাল ও নগদ 45 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমার বাড়িঘর আঙ্কেল পানির তলে, সব কিছু নিচে, আমরা কিছু আনতে পারি নাই। আমাদের এখানে 50টা পরিবারের মতো আছি। আমাদের চালের উপর পানি, আমরা কোনো দিকে কোনো জিনিস বাই করতে পারি নাই, কোনো কিছু বাই করতে পারি নাই। ছেলে মেয়ে নিয়ে খালি রাস্তায় উঠছি। এমন পানি আমরা গুমতি এলাকার মানুষ দেখিনি। চট্টগ্রামের মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, পুল ও কালভার্ট। বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় দুর্গতদের মাঝে স্বস্তি ফিরেছে। নোয়াখালীর 9 উপজেলার মধ্যে 8টিতে প্রায় 20 লাখ মানুষ এখনও পানিবন্দী। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে প্রায় 4 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানি কমায় খুলে দেয়া সব জলকপাট বন্ধ করা হয়েছে। গেট খুলে দেওয়ার সময় চন্দ্রঘোনা, বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখা হয়। ভারী বর্ষণে ডুবে গেছে উপকূলীয় জেলা বাগেরহাটের পৌর এলাকাসহ অধিকাংশ নিম্নাঞ্চল। সবশেষ 24 ঘন্টায় জেলায় 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শনিবার রাত থেকে পানির চাপ বাড়ায় নতুন করে লক্ষ্মীপুর পৌরসভা, বাঙ্গাখা ইউনিয়ন, টুমচর সহ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যার কারণে প্রায় 5 লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। খাগড়াছড়িতে 4 দিনেও ঘুরে দাঁড়াতে পারেনি বন্যায় ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত 502 মেট্রিক টন খাদ্য ও নগদ 12.5 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের জন্য 3,654টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে 4,15,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া বিগত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার এবং ভারতীয় ত্রিপুরা পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানির সমতল হ্রাস সেটা অব্যাহত রয়েছে। এর ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের যে পানি বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতি অব্যাহত রয়েছে। বন্যা দুর্গতদের জন্য চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে রবিবার বিকেল 4টা পর্যন্ত মোট নগদ সংগ্রহ হয়েছে 4,39,01,690 টাকা। এই ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছতে সেনা, নৌ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের মহাযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ত্রাণ সংগ্রহ কার্যক্রমে রাজধানী ও আশেপাশের সহৃদয়বান মানুষেরা যা পারছেন তাই নিয়ে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য ছুটছেন টিএসসিতে। টানা
চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থ, শুকনো খাবার, স্যালাইন, কাপড়ের পাশাপাশি অনেকে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন স্বর্ণের কানের দুলও। তিনি তার পরিচয় প্রকাশ করতে চান না, তিনি তার সোনার দুল আমাদেরকে দিয়ে গেছেন বন্যার্তদের সাহায্য করার জন্য। আমি আমার টিফিনের টাকা দিয়ে দিয়েছি। আমরা সব সময় প্রত্যেকটা দুযোগে এগিয়ে আসছি এবং সামনে যত দুযোগ আসবে আমরা এগিয়ে আসব। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগে পাশে থাকতে পেরে সন্তুষ্ট অভিভাবকেরা। লিকুইড দুধ কেউ পাঠাবেন না, এটা পাঠানো যাচ্ছে না। অনেক শিশু মারা গেছেন, যেখানে আমাদের আসলে রাষ্ট্রীয় কোষাগারের উপরে বসে থাকলে হবে না। অর্থনৈতিক অবস্থা যেই খারাপ, আমরা যদি না নেমে আসি তাহলে তো হবে না। আন্দোলনে যায় নাই, তাদের অ্যাট লিস্ট যদি মানবতা থাকে এখানে এসে হেল্প করা দরকার। ত্রাণ দেওয়ার দিক নির্দেশনা ছাড়াও সংকট মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পর্যাপ্ত বোট না থাকার কারণে আমরা যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, সেটি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে, কোস্টগার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই, তারা যথেষ্ট কষ্ট করছে, এটি নিয়ে কোনো ডাউট নেই, বাট তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে, এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি, এই খোঁজটুকু তাদেরকে নিতে হবে। ত্রাণ সংগ্রহের কাজে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন অনেক শিক্ষার্থী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শর্ত প্রতিপালন করলে শুল্কমুক্ত বাণিজ্য বা জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে এই কথা জানিয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লেভিড অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সালেউদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রফতানিতে জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জলবায়ু বিষয়েও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার আলোচনা হয়েছে। 2009 সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 14 জনকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতে রবিবার এই মামলা দায়ের করেন আব্দুর রহিমের ছেলে আব্দুল আজিজ। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী রোমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন। পরে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন আদালতে তুলে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাত হোসেন খান জানান, রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান নির্ণয় ও অবৈধ অস্ত্র উদ্ধার করা সহজ হবে। রোহিঙ্গা সংকটের 7 বছর পূর্তিতে রবিবার নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিনের শুরুতে রোহিঙ্গা নেতারা কক্সবাজারের উখিয়ার, লাম্বাসিয়া, কুতুপালং সব বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ সহ নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজের দেশে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের 33টি আশ্রয় শিবিরে অন্তত 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের শিকার হয়ে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। দীর্ঘ 7 বছরেও তাদের প্রত্যাবাসনের কোনো সমাধান মেলেনি। ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরাখণ্ড। এছাড়া ত্রিপুরায় বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়নি। দেশটির বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের পাগনাও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।
সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। এই জন্য একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের পশ্চিম আল জলিলের দিকে 2 শতাধিক রকেট ছুটেছে তারা। রবিবার আল জাজিরা জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের পশ্চিম আল জলিলের দিকে শতাধিক রকেট ছোড়া হয়। একসঙ্গে পশ্চিম গালিলি ও গোলান মালভূমিতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। হামলার জেরে আগামী 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। এদিকে এই হামলার জবাবে ইসরায়েলেও পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়েছে। ব্রাজিলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে 2 জনের। দাবানলের কারণে 30টি শহরে সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিতে পড়েছে দেশের প্রায় 5 লাখ বাসিন্দা। এর মধ্যে রাজধানী সাও পাওলোর শহরটি দাবানলের ছাই ভস্মে ধূসর হয়ে পড়েছে। দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এদিকে টেস্টে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা জানানো হয়েছে। এতে বলা হচ্ছে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারা বিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে আনছে তাতে তারেক রহমান অভিভূত। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপুণ্য আরও এক ধাপ এগিয়ে গেল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় তারেক রহমান বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তা সহ সবাইকেই প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ, দুপক্ষের বেশ কয়েকজন আহত। ছাত্র জনতার স্বপ্ন পূরণে সরকার বদ্ধপরিকর, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে পানি কমছে ধীর গতিতে, বন্যার্তদের মাঝে চলছে ত্রাণ কার্যক্রম। দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।